এই ফুটপাতে যে মানুষগুলো থাকেন, সেই মানুষগুলো কি সাত করে ফুটপাতে থাকেন? কেউ কেউ এরকম বলেন। যেমন আজকে আমি দেখছিলাম সামাজিক মাধ্যমে অনেকে বলছেন যে অনেকের বাড়িঘর আছে, তবুও তারা এখানে রয়েছেন। হতে পারে, সেটা ব্যতিক্রম। সার্বিকভাবে মূল্যায়ন করলে অবশ্যই মানতে হবে যে মানুষের উপায় নেই বলে ফুটপাতে থাকে। ফুটপাতে কেন মানুষ সংসার পাতে, কেন বড় হয়, কেন মরে যায়, এটা বুঝতে হলে আসলে রাষ্ট্রের ভূমিকাটাকে বুঝতে হয়। এই যে ফুটপাতে থাকা মানুষ, আশ্রয়হীন হয়ে বেঁচে থাকা মানুষ, এদের জীবন কাহিনী পড়তে আসলে রাষ্ট্রের নিদারুণ ব্যর্থতাকে চেনবার চোখ রাখতে হয়। সেই চোখটা না থাকলে আসলে এগুলোকে বোঝা যায় না। মাত্র কয়েকদিন আগে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, নগর উন্নয়ন করবেন মানে তিনি বোঝেন শুধু ফুটপাত দখল করে কেন থাকবে। ফুটপাতে একজন মানুষ তার বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছিলেন, তিনি একবার তড়িঘড়ি ক্যামেরা সমেত তার সাংবাদিকদের নিয়ে নেমে গেলেন এবং সেখান থেকে তাদের বললেন যে এটাকে সরিয়ে দিতে হবে। কেন, ফুটপাত কি থাকবার জায়গা? শুধু তাই না, আমরা দেখলাম ফুটপাতে যে মানুষগুলো থাকেন তাদের যে জামা কাপড়গুলো রয়েছে অত্যন্ত তাচ্ছিল্য করে তিনি পাশ থেকে একটা কঞ্চি তুলে নিলেন এবং সেগুলোকে সরিয়ে দিয়ে ফুটপাতের কোনায় ফেলে দিলেন এবং বললেন এভাবে থাকা যাবে না। একেবারে সংবেদনহীনতার চূড়ান্ত। এটা দেখে স্বাভাবিকভাবে চমকে উঠেছে মানুষজন। আমরা বলি না মানুষের বিবেক এখন নেই, আমরা বলি মূল্যবোধ হারিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে এটা দেখতে দেখতে আমার ভালো লাগছিল যে আসলে আমরা যারা গদি মিডিয়ার বিপরীতে একটা কথা বারবার করে বলে আসছি, তারা অন্তত এটা বুঝতে পারছি যে একটা মিডিয়া যাই হোক না কেন একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করে দিয়েছে সামাজিক মাধ্যম। সেটাকেও আমরা মিডিয়াই বলছি, অন্তত আমি তো বলি যে মেইন স্ট্রিম মিডিয়া নয়, আসলে এই মাধ্যমটাই আসলে মেইন স্ট্রিম হয়ে উঠবার দিকে যাচ্ছে। অনেকে খারাপভাবে কাজে লাগাচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও একটা পরিসর তৈরি হয়েছে, সবার কথা বলবার অধিকার, এবং সেই কথা বলবার অধিকারকে সামনে রেখে এই বিষয়টা সকলের গোচরে এসেছে। একজন মন্ত্রী যে চূড়ান্ত অমানবিক আচরণ করছেন, অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, সেটা সবার নজরে এসেছে এবং গোটা সামাজিক মাধ্যম জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবং সেই জন্যই তথাকথিত গদীয় মিডিয়াও শেষ পর্যন্ত বিষয়টাকে উপেক্ষা করতে পারেনি। আজ একটি প্রধান শ্রেণীর সংবাদপত্র প্রথম পাতায় খবরটা করেছে এবং বোঝাই যাচ্ছে যে এই সামাজিক মাধ্যমের চাপ কি প্রচণ্ড রকম তৈরি হয়েছে। অন্তত এটা দেখে আমার ভালো লেগেছে যে আমরা যারা মনে করি মানুষ প্রতিক্রিয়া দিতে ভুলে যাচ্ছে, মানুষ তার চারপাশে ঘটনা দেখে নিষ্পৃহ থাকছে, সেটা বোধহয় নয়। ভীষণ রকম প্রতিক্রিয়া জানিয়েছে মানুষ, বারবার করে জানিয়েছে। অল্প কিছু মুষ্টিমেয় অন্যরকম কথা বলেছেন, কিন্তু ব্যাপক অংশের নিন্দার ঝড় শেষ পর্যন্ত বাধ্য করেছে এই মন্ত্রীকে তার ভুলটা স্বীকার করতে। আমরা জানি আজকে সামাজিক মাধ্যমে এসে তিনি বলেছেন তার ওভাবে হয়তো বলা উচিত হয়নি, কিন্তু অন্যরা তো রাজনীতি করছেন, তা উনি যেটা করতে গেছিলেন সেটাও তো রাজনীতি, বিবেকহীনতার রাজনীতি। ফলে এই রাজনীতির বাইরে আমরা সংবেদনহীন রাজনীতি বা সংবেদনশীলতা যেখানে নেই সেই রাজনীতির চেহারাটা একটু চিনতে চাইব এবং একই সঙ্গে বুঝতে চাইব এই যে অবস্থাটা তৈরি হয়েছে, আশ্রয়হীন মানুষকে এইভাবে তুলে দেওয়া যায়। আমরা জানি 2012 সালে সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার রায় আছে। তারা বলেছিলেন যে যারা আশ্রয়হীন মানুষ তাদের আশ্রয়ের ব্যবস্থা না করে দিয়ে তাকে তার নির্দিষ্ট জায়গা থেকে তুলে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, ব্যবস্থাপনাকে নিতে হবে। যদি কোনো ব্যক্তির আশ্রয়ের জায়গা না থাকে সেটা রাষ্ট্রের দায়, রাষ্ট্রের ব্যর্থতা। সেই ব্যর্থতাকে স্বীকার করে তার জন্য ব্যবস্থা করতে হবে। একজন মানুষকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে দেব, আশ্রয়হীন করে দেবো, এটা রাষ্ট্র করতে পারে না, রাষ্ট্রের এই যুক্তি মানা যায় না। একেবারে পরিষ্কার সুপ্রিম কোর্টের রায় আছে, তৎসত্ত্বেও এগুলো চলতে থাকেন। আসলে অগ্নিমিত্রা পলরা বোধহয় রাজনীতি করেন তাদের নিজেদের মতো করে। তারা দেশের আইন, দেশের সংবিধান, দেশের রীতিনীতি কী সেগুলোকে বোধহয় খুব বেশি নজরে রাখবার চেষ্টা করেন না, আর করেন না বলে এই ধরনের বিভ্রান্তি ঘটান। তারা ভেবেছিলেন হয়তো যে কিছু মুষ্টিমেয় সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে গোটা বিষয়টা করে ফেলা যাবে, সেটা যে যাচ্ছে না সেটা পরে বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবার পরে ক্ষমা প্রার্থনা করেছেন।
পরিসংখ্যানের তথ্য বলছে এই কলকাতায় ফুটপাতে থাকে 60,000 মানুষ। আমি এই পরিসংখ্যানটা বলছি এর আগে যে জনগণনা হয়েছিল, অর্থাৎ 2011-তে জনগণনা হয়েছিল, সেই গণনার যে মাপ, সেখান থেকে বোঝা যাচ্ছে যে 60,000 মানুষ কলকাতার ফুটপাতে থাকে। এখন এই কয়েক দশক কেটে গেছে, এক দশক তো বটেই, ফলে এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবার জনগণনা হচ্ছে, সেই জনগণনার পরে সংখ্যাটা আরও কত গুণ বাড়বে আমরা জানি না, কিন্তু 2011-এ যে জনগণনা হয়েছিল তার ভিত্তিতেই এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যে কলকাতার রাস্তায় 60,000 পরিবার বসবাস করে। ফলে বোঝাই যাচ্ছে যে যত সহজে এরা ফুটপাত পরিষ্কার করে দেবে বা রাস্তা পরিষ্কার করে দেবে বলছেন, বিষয়টা অতটা সহজ হবে না। অন্তত বাস্তবতা সেই চিত্রের কথাই বলছে। আসলে গোটা বিষয়টির উপর আমরা একটু আলোকপাত করি, বোঝবার চেষ্টা করি যে এইভাবে যারা তড়িঘড়ি কিছু করে দেখাবার অছিলায় রাস্তায় নেমে পড়েন, তারা কি বিষয়টাকে খুব গভীর করে ভাবেন, গভীর করে বোঝেন? সবচেয়ে বড় কথা, আমি সবচেয়ে বেশি জোর দিতে চাইব যে বিষয়টার উপরে, যে রাজনীতি করতে হলে মানবিকতা বোধ, সংবেদনশীলতা বোধ, এগুলো কি বিসর্জন দিতে হয়? শুধুমাত্র লোক দেখানো? আমরা তো জানি যে রাজনীতির স্বার্থেই অন্তত কিছুটা মানবিকতা, সংবেদনশীলতাগুলো ধরে রাখতে হয়। আসলে এই বিষয়টার উপরে আলোকপাত করি, বোঝবার চেষ্টা করি যে কেন রাজনীতি ক্রমশ এই রকম সংবেদনহীনতার দিকে চলে যাচ্ছে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন, আমি পরিচয় করে দিই, আমার সঙ্গে, আমি পিসিআরকে বলবো, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শ্যামল কুমার মিত্র এবং উজ্জয়িনী হালিম, সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম রয়েছেন এবং শ্যামল কুমার মিত্র রয়েছেন। শ্যামলবাবু দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন করা মানুষ, আর সমাজকর্মী উজ্জয়িনী হালিম। আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসি। উজ্জয়িনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আমি জানি আপনি খুব রয়েছেন, মানে নানা সমস্যার মধ্যে রয়েছেন, আপনি কাল আবার বিদেশে যাবেন। আমার শুধু এটুকু জিজ্ঞাসা যে এইটা দেখে আপনার কী মনে হচ্ছে যে এই রকম একটা রাজনীতি, তিনি তো একজন কী বলবো যে সবে এসেছেন মাত্র 3 মাস, তাকে তো আরও গুছিয়ে কাজটা করতে হবে, তাকে তো বুঝতে হবে সমস্যাটা কতটা গভীরে। সমস্যাটা না বুঝে তিনি যেটা করছেন, পরে কিন্তু বুঝতে পেরেছেন যেটা তাদের জন্য ক্ষতি হবে, তাদের ভাবমূর্তির ক্ষতি হবে, গড়ে আবার সেটাকে প্রলেপ দেবার চেষ্টা করেছেন। আমি বলছি, কোথাও কি মনে হচ্ছে না যে এই রাজনীতিকরা আসলে খুব ভাবনা চিন্তা বা মস্তিষ্কের চর্চাটা হারিয়ে ফেলছেন? দেখুন, এটা একটা, আমি কিছুদিন আগে অন্য বন্ধুদের সাথে কথা বলছিলাম, নতুন সরকার ক্ষমতায় এসেছেন এবং এসে তারা অনেক কিছু নতুন করে দেখাতে চাইছেন, যেটা আগের আগের জামানাগুলোর থেকে ভিন্ন। তো শুধু এই ফুটপাতের এই দুধ গরম করার ঘটনাটা যদি ছেড়েও দেন, আমাদের যিনি মাননীয় মন্ত্রী, যিনি এগুলো করছেন, তিনি অনেক কিছুই করছেন, আবার কিছুদিন পরে দেখি সেটা থেকে অন্য কথাও বলছেন। এই কিছুদিন আগে মাত্র কিছুদিন, একদম একদম উনি একটা বন্যা পরিদর্শনে গেছিলেন, বন্যা পরিদর্শনে গিয়ে উনি দেশাত্মবোধক গান গেয়েছেন। তো সে তো অন্য কন্টেক্সট অন্য, কিন্তু আমি নগর এবং পুরো নগরের যে পরিষেবা দেওয়ার বিষয়েও ওনারা নাকি একটা অ্যাপ চালু করেছিলেন, যে যেখানে ময়লা দেখবে অ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবে এবং 24 ঘন্টার মধ্যে নাকি পুরসভা থেকে লোকজন এসে পরিষ্কার করে দেবে। তো সেটারও কোনো আমরা দেখলাম না সেটা মানে সক্রিয় হলো বা সঠিকভাবে চললো। তারপরে একদিন শুনলাম উনি বললেন, বকাবকি করলেন মানুষকে, যে যার বাড়ির সামনে ময়লা তাকেই ফাইন করতে হবে। তো নানান রকম মানে এই সমস্ত দেখতে নানান রকম যা হচ্ছে, সবকিছুই হয়তো ইন্টেনশনটা ভালো, হয়তো উনি নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছেন, ফুটপাতকে দখল মুক্ত করতে চাইছেন, হয়তো সৌন্দর্য বিধান করতে চাইছেন, ইন্টেনশনটা আমি বলছি ভালো, কিন্তু যেভাবে হচ্ছে, যেভাবে প্রশাসনের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন, মন্ত্রী এসে একটা বলছেন, প্রশাসনিক তার ফলো আপ নেই, সেটা অন্নপূর্ণার ফর্ম ভর্তি করা থেকে হোক, এই ধরনের আপনার শহরকে পরিষ্কার করার জন্য অ্যাপ করা থেকে হোক, বা আপনার হকার উচ্ছেদ থেকেও হোক। হকার উচ্ছেদ হতে হতে মানে কোর্টের ইনজাংশন ছিল, তারপরেও হকার উচ্ছেদ হচ্ছিল, এখন আবার বন্ধ, মাঝে মাঝে আবার নোটিশ দেয়। মানে কোথাও যেন একজন সাধারণ মানে কলকাতাবাসী হিসেবে মনে হচ্ছে কোঅর্ডিনেশন নেই, যখন যেন কিছু মনে হচ্ছে তিনি গিয়ে কিছু বলছেন। তো এইটা দুর্ভাগ্যজনক। তবে হয়তো নতুন বলে হয়তো সিঙ্ক করতে সময় লাগছে, হয়তো কিছুদিন পরে তারা বুঝবেন যে সবকিছুই একটা
লয়ে, একটা নির্দিষ্ট লয়ে এবং গতিতে যেতে হবে। তবে এই প্রসঙ্গে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ রাজনীতির এটাও তো একটা আমরা দেখেছি যে এরকম হয়েছে যে দারিদ্র বা যে অসাম্য যেগুলো রয়েছে সেগুলোকে দূর না করে সেগুলোকে চাপা দিয়ে উন্নয়ন দেখানো। আমরা দেখেছি যখন বিদেশ থেকে আমাদের মানে দেশে কোনো নামী অতিথিরা এসেছেন তখন বস্তির সামনে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। আমরা আমরা একটা নির্দিষ্ট খেলনা আমরা G20 সামিটের সময় বোধহয় দিল্লিতে দেখেছিলাম যে একটা বিশাল অংশ যেখানে গরিব মানুষরা বাস করেন তাদের সামনে এমন একটা পাঁচিলের মতন করে দেওয়া হয় যে টেম্পোরারি, যেখান দিয়ে তাদের মধ্যে অনেক ক্ষোভ ছিল, বেরোতে পারছিলেন। অর্থাৎ এটা একটা অ্যাপ্রোচ যে সমস্যার মূলে না গিয়ে, সমস্যাটাকে মূল থেকে দূরীভূত না করে আমি এগুলোকে কার্পেটের তলায় চালনা করে দিই, তাহলে আর বাইরে থেকে দেখা যাবে না। তাহলে ফুটপাতে মানে ফুটপাতে কেউ বসে থাকবে না, ঘর সংসার করবে না, দুধ গরম করবে না বাচ্চাদের জন্য। আসল প্রশ্নটা আমি নতুন সরকারের কাছে এটাই আমাদের দেখার এবং এটাই আশা যে তারা মূল প্রশ্নটা অ্যাড্রেস করবেন। অনেক সরকারই এসেছেন এবং গেছেন, মূল প্রশ্নটা আজকে অ্যাড্রেস হয়নি বলে স্বাধীনতার 79 ইয়ার্স পরেও কোনো মাকে তার বাচ্চার জন্য ফুটপাথে বসে দুধ গরম করতে হচ্ছে। এইটা যে হচ্ছে, এটা যে বেসিক ফ্যাক্ট। আপনি বলছিলেন আপনার ইন্ট্রোডাকশনে মানুষজনের কিছু কিছু মানুষের বাড়ি থাকলেও তারা ফুটপাথে থাকে, সেটা নিতান্ত ব্যতিক্রমী কোনো ঘটনা হবে। কিন্তু এই প্রসঙ্গে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একাধিক আলাপ আলোচনা রয়েছে যেখানে দুটো একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। অবশ্যই ফুটপাথ মানুষের হাঁটার জন্য, ফুটপাথে মানুষ হাঁটবে, কিন্তু যারা বাধ্য হচ্ছেন দারিদ্র্যের জন্য, আরো 5টা কারণের জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য, আরো 1000টা কারণের জন্য এই ফুটপাথে এসে থাকতে, তার দায়টা যতটা সেই মানুষগুলোর, ততটা দায় হচ্ছে সরকারেরও, রাষ্ট্রেরও। রাষ্ট্র তাদের রাইট টু লাইফ এবং রাইট টু হাউজিং, এই যে দুটো কথা বলছে, এই রাইট টু শেল্টার, তাদের যে এগুলো সবই আর্টিকেল 21 এর মধ্যেই পড়ে, সেগুলো এনশিওর করতে পারেনি, তাই তারা আজকে ফুটপাথে থাকছে, ওখানে বাচ্চার দুধ গরম হচ্ছে বা অন্য কিছু হচ্ছে। এদের জন্য হোম আছে। তো এই যে কোনো দিন, সুপ্রিম কোর্টের কথাই আমি বলছি, যে কোনো দিন একটা ফুটপাথবাসীকে এসে বলা যায় না নোংরা জামা কাপড় নিয়ে এক্ষুনি বিদায় হয়ে যাও। এর জন্য প্রপার নোটিশ দিতে হয়, এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হয় যাতে তাদের রাইট টু লাইফ বিঘ্নিত না হয়। তো এটা সাধারণ ঘটনা, এটা সরকার, এটা রাষ্ট্রে তো আছেই, সুপ্রিম কোর্টের রুলিং সরকারের জানার কথা।